আমাদের আজকে অর্গানাইজেশন এন্ড ম্যানেজমেন্টের আজকে মডিউল বি পড়তেছি আমরা। আমরা মডিউল বি তে বেসিক ম্যানেজমেন্ট কনসেপ্টটা শিখবো, এনভায়রনমেন্ট এন্ড প্রসেসটা শিখবো। সো চলুন দেখা যাক যে চ্যাপ্টার আমরা কি শিখতে যাচ্ছি। প্রথম কথা হলো ম্যানেজমেন্ট কনসেপ্ট অথবা ডেফিনেশন অফ ম্যানেজমেন্ট। আপনার এটা দুই ভাবে কোশ্চেন হতে পারে যে ম্যানেজমেন্ট কনসেপ্ট নিয়ে আলোচনা করো বা ম্যানেজমেন্টের ডেফিনেশন নিয়ে আলোচনা করো। সো ম্যানেজমেন্ট হলো আমার একটা প্রসেস। আমরা এটা কিন্তু আমরা যারা কমার্স ব্যাকগ্রাউন্ড আমরা সবাই জানি যে ম্যানেজমেন্ট একটা প্রসেস, যে প্রসেসে আমরা কি করি, শুরু একবারে প্ল্যান করে থাকি, অর্গানাইজ করে থাকি, ডিরেক্ট করে থাকি, কন্ট্রোল করে থাকি, মনিটর করে থাকি। হ্যাঁ, এই জিনিসগুলো করে থাকি কেন করি? কোন একটা গোল অ্যাচিভ করার জন্য। আমি যদি এটা তো থিওরিটিক্যাল কথাবার্তা, বইয়ের কথাবার্তা আপনার মাথার উপর দিয়ে গেছে, আমি খুব সহজ করে বলি যে আমার ব্রাঞ্চের টার্গেট কি। ব্রাঞ্চের টার্গেট হলো কি, আমার 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 ব্রাঞ্চের টার্গেট হলো আমার কি, প্রফিট ম্যাক্সিমাইজ করা। ঠিক আছে। সো কোন একটা ব্রাঞ্চের আমার কি করি, আমি শুরুতে প্ল্যানিং করি, বছর শুরুতে প্ল্যান করি যে আমি আজকে এই বছর ব্যবসাটা এইভাবে রান করবো, এত টাকা প্রফিট করবো। প্রথম হলো প্ল্যানিং গেল। হ্যাঁ, তো আমি প্ল্যান করলেই তো হবে না, আমাকে আমার কি লাগবে, প্ল্যান করার পরে আমাকে আমার রিসোর্স লাগবে, আমার আমার এমপ্লয়ি লাগবে, আমার টেকনোলজি লাগবে, আমার হেড অফিসের সাপোর্ট দরকার হবে। ঠিক আছে। তো আমি শুরুতে প্রথমে এলো আমি প্রসেস করলাম। হ্যাঁ, সরি প্ল্যান করলাম, প্ল্যান করার পর আমি অর্গানাইজ করলাম, আমার আমার কতজন এমপ্লয়ি লাগবে, কাকে কোন ডিপার্টমেন্টে সেট করব, অর্গানাইজ করলাম। তারপর তাদেরকে ডিরেকশন দিলাম, ম্যানেজার এজ এ ম্যানেজার হিসেবে আমি কি করলাম, তাদেরকে গাইড করলাম, তুমি এটা করো, ডিপোজিট নিয়ে আসো, ইনভেস্টমেন্ট লোন দাও, ভালো কাস্টমারকে লোন দাও, হ্যাঁ কাস্টমার সার্ভিস বাড়াও। তো এগুলো আমি করলাম, ডিরেক্ট করলাম। ডিরেক্ট করলেই হলো না, আমি কন্ট্রোল করলাম, আমি একবার ডিরেকশন দিলাম তুমি এইগুলা করো। আমি যদি মনিটর না করে, এজ এ ম্যানেজার হিসেবে যদি সে মনিটর না করে, কাস্টমার মানে এমপ্লয়িটা কিন্তু শুনতে বাধ্য না, দেখবেন একসময় ভুলে গেছে কি ডিরেকশন দিচ্ছে। তো আমি কি করতেছি, কন্ট্রোল করতেছি, মনিটর করতেছি, কন্ট্রোল করতেছি, ডিরেক্ট মনিটর কন্ট্রোল করতেছি। তো এই করে যে আমি বছর শেষে আমি একটা প্রফিটের দ্বারা করাচ্ছি আমার ব্রাঞ্চটাকে। সো এটা এই হোল প্রসেসটাকে বলবো ম্যানেজমেন্ট। এই হোল প্রসেসটা বলবো ম্যানেজমেন্ট। তো এটা কিন্তু আপনার এমডির ক্ষেত্রেও সেম। এমডিও কি করে, বছর শুরুতে প্ল্যান করে, প্ল্যান করে কি করে পুরো ব্যাংকটাকে প্রফিট কত হবে, তারপর সবাইকে ডিরেক্ট অর্গানাইজ করে, এমপ্লয়ি নিয়োগ দেয়, অথবা সে কি করে সে ধরেন সফটওয়্যার কিনে নিয়ে আসে। অর্গানাইজিং হলো সে অর্গানাইজ করে, তার অ্যাসেট গুলোকে অর্গানাইজ করে, কে কোন জায়গায় কাজ করবে। এই হিউম্যান, কারণ অ্যাসেট তো অনেক ধরনের হয়, আমার হিউম্যান অ্যাসেট একটা, আমার আমার সফটওয়্যার একটা অ্যাসেট, টেকনিক্যাল অ্যাসেট একটা, তারপর আমার ফিজিক্যাল অ্যাসেটও আছে, আমার চেয়ার টেবিল কম্পিউটার। তো সব অ্যাসেট গুলোকে সে অর্গানাইজ করে, ডিরেক্ট করে, কন্ট্রোল করে এবং মনিটর করে এবং লাস্টে সে অ্যাচিভ করে, গোল অ্যাচিভ করে। সো তাহলে ম্যানেজমেন্টের ফাংশন গুলো কি কি আমরা অলরেডি দেখে গেছি। আমার কন্ট্রোলিং একটা ফাংশন, আমি শুরুতে কন্ট্রোল করতেছি, অর্গানাইজ করতেছি, ডিরেক্ট করতেছি, মনিটর করতেছি। হ্যাঁ। সো সো প্ল্যানিং প্ল্যানিং ফাংশন, অর্গানাইজিং ফাংশন, স্টাফিং ফাংশন, তারপর আমার ডিরেক্টিং ফাংশন, কন্ট্রোলিং ফাংশন, এই পাঁচটা ফাংশন কিন্তু আমরা করে থাকি। ঠিক আছে, এই পাঁচটা ফাংশন কিন্তু ম্যানেজমেন্ট করার জন্য করে থাকি। সেগুলো আমি অলরেডি বলে ফেলছি ইন ডিটেলে। বিজনেস প্রসেস। সো আমার বিজনেস প্রসেস, আমি একটু আগে ম্যানেজমেন্ট প্রসেস পড়ছি, ম্যানেজমেন্ট প্রসেস আমি এই পাঁচটা কাজ করে থাকি। সো বিজনেস প্রসেস হলো আমার কি, আমার ম্যানেজমেন্ট প্রসেসের মতোই, যে আমার বিজনেস প্রসেস হলো একটা সেট অফ অ্যাক্টিভিটি, যে অ্যাক্টিভিটি করে কি করি, আমি আমার স্পেসিফিক অবজেক্টিভটা ফুলফিল করার চেষ্টা করি। ঠিক আছে। সো আমার তাহলে ম্যানেজমেন্ট প্রসেস আর বিজনেস প্রসেসের ভিতর ডিফারেন্স কি? আমার ম্যানেজমেন্ট প্রসেসে আমি কিন্তু আমি সবকিছু করতেছি। হ্যাঁ, আমি ম্যানেজমেন্ট প্রসেসে আমি সবকিছু করতেছি, আমার আমার ওইখানে কিন্তু অনেকগুলো পয়েন্ট চলে আসতেছে। এখানে আমার প্ল্যানিং থেকে শুরু করে অর্গানাইজিং, স্টাফিং, আমার ডিরেক্টিং, কন্ট্রোলিং সব চলে আসতেছে কিন্তু আমার আমার ম্যানেজমেন্ট প্রসেসে, ফাংশনে। হ্যাঁ, ম্যানেজমেন্ট ফাংশনে। বাট বিজনেসে হলো কি, বিজনেসে হলো শুধু আমি আমি কিভাবে প্রফিট জেনারেট করি ওইটা ফোকাস করতেছে। এখানে স্টাফিং নাই, এখানে অর্গানাইজিং নাই, এখানে ডিরেক্টিং নাই। এখানে আছে কি, বিজনেস প্রসেস ইজ এ সেট অফ অ্যাক্টিভিটি দ্যাট আর পারফর্ম ইন এ পার্টিকুলার অর্ডার টু অ্যাচিভ স্পেসিফিক অবজেক্টিভ। ইটস ইনভলভ ইনপুট, ট্রান্সফরমেশন, অ্যাক্টিভিটি এন্ড আউটপুট। এখানে আমরা কি করতেছি, ইনপুট দিচ্ছি, আমি ব্রাঞ্চে আমি এমপ্লয়ি নিয়োগ দিচ্ছি, তারপর আমি কি করতেছি, এগুলোকে আমি এমপ্লয়ি ইউজ করতেছি, সবাইকে টার্গেট দিচ্ছি, ডিপোজিট টার্গেট, লেন্ডিং টার্গেট। তারপর আমি কি করতেছি, আউটপুট বের করতেছি। শুধু এখানে এখানে কিন্তু প্ল্যানিং এর কোনো অস্তিত্ব নাই, এখানে কিন্তু সবগুলা নাই। আমি এক কথা যদি বলি, আমার ম্যানেজমেন্ট প্রসেসে আমার সবগুলা ইনক্লুডেড, টপ টু বটম, আমি শুরু থেকে প্ল্যানিং করা শুরু থেকে, প্ল্যানিং করা থেকে আমার 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 কন্ট্রোলিং পর্যন্ত সবকিছু ইনক্লুডেড আছে। বিজনেস প্রসেসে বলতেছে আমি শুধু ব্যবসা জেনারেট করার জন্য আমি যে জিনিসগুলো করতেছি ওইটা এখানে আসবে। শুধু ব্যবসা জেনারেট করার জন্য, প্রফিট জেনারেট করার জন্য যে জিনিসগুলো করতেছি এগুলো এখানে আসবে। প্রসেস ভার্সাস প্রসিডিউর একটা ইন্টারেস্টিং ডিফারেন্স। আসলে আমরা ম্যানেজমেন্টটা যত সহজ মনে হয়েছে, ম্যানেজমেন্ট যদিও থিওরিটিক্যাল সাবজেক্ট, বাট বানায় লেখার সুযোগ নেই। আপনি যদি না জানেন, আপনি বানায় লিখতে পারবেন না। আপনি দেখেন কিরকম টেকনিক্যাল খুব টার্ম, যে প্রসেস ভার্সাস প্রসিডিউর। আমাদের কাছে দুইটা তো সেম মনে হয়, তাই না? প্রসেস যে কথা, প্রসিডিউর তো একই কথা মনে হয়, কিন্তু না, এটার ভিতরে একটা ডিফারেন্স আছে। হ্যাঁ, ডিফারেন্স আছে।
আমরা কি শিখছিলাম? আমরা শিখছিলাম না যে আমার 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 সবার উপরে থাকবে, আমার সবার টপে থাকবে হলো ভিশন, তারপরে মিশন, তারপর হলো অবজেক্টিভ, তারপর স্ট্র্যাটেজি। হ্যাঁ, তো এগুলো ছিল আমার আমার কি যে আমার হায়ারার্কি আর কি, একটা পরে একটা, একটা পরে একটা। তো প্রসেস বলতেছে আমার প্রসেস হলো রেফার টু এ সেট অফ স্ট্যান্ডার্ড অ্যাক্টিভিটি দ্যাট এম টু অ্যাচিভিং দ্য স্পেসিফিক অবজেক্টিভ। আমি অবজেক্টিভ আমার ওই যে বলছিলাম আমি মিশন, তারপর ভিশন, মিশন, আমার অবজেক্টিভ, স্ট্র্যাটেজি। সো তার ভিতরে অবজেক্টিভকে অ্যাচিভ করার জন্য আমি প্রসেস নিয়ে থাকি। হ্যাঁ, প্রসেস করে থাকি কোনো কিছু। আমি যদি একটু ডিটেল বলি, হ্যাঁ একটু ডিটেলে যদি বলি, স্পেসিফিক অবজেক্টিভ আমি কি করে থাকি, অ্যাচিভ করে থাকি আমি এই প্রসেসের মাধ্যমে। তো অবজেক্টিভের একটা এক্সাম্পল হইলো আমার কি, আমি আমি কি করব, সেলস বাড়াবো। আমি সেলস কি করব, 5% বাড়াবো। ঠিক আছে, সো সেলস বাড়াবো, অথবা আমি কি করব, পুরো বাংলাদেশে সার্ভিস দিব। সো আমি সেলস বাড়াবো হইলো এটা আমার এটা হলো একটা অবজেক্টিভ। ঠিক আছে, সো আমার এটা একটা অবজেক্টিভ। সো এটাকে অ্যাচিভ করার জন্য আমি প্রসেস করে থাকি। প্রসিডিউরটা কি, আমার এই যে অবজেক্টিভটাকে অ্যাচিভ করার জন্য স্ট্রাকচার মেথড ইউজ অ্যাচিভ স্পেসিফিক গোল। সো প্রসিডিউরে হলো আমি গোলকে অ্যাচিভ করার জন্য আমি যে কাজটা করি ওইটা হলো আমার প্রসিডিউর। আপনি এইভাবে মনে রাখেন, আমার গোলকে অ্যাচিভ করার জন্য, আমি কোনো গোলকে অ্যাচিভ করার জন্য আমি যে কাজটা করে থাকি এটা হলো আমার প্রসিডিউর। আর অবজেক্টিভে অ্যাচিভ করার জন্য আমি যে কাজটা করে থাকি এটা হলো আমার প্রসেস। ঠিক আছে, সো এইভাবে মনে রাখেন। প্রসেসটা হলো আর ব্রডার, প্রসেসটা হলো আমার ব্রডার, মোর অ্যাবস্ট্রাক্ট, অ্যান্ড প্রসিডিউর হলো স্পেসিফিক অ্যান্ড ডিটেল। আমার প্রসিডিউরটা হলো স্পেসিফিক এবং মোর ডিটেল। আমি যে কথা বলছিলাম যে আমার অবজেক্টিভ হলো সেলস বাড়ানো। ঠিক আছে, সেলস বাড়ানোর জন্য আমি যদি ডিসকাউন্ট দিই, আমি বলি সেলস বাড়ানোর জন্য যদি আমি ডিসকাউন্ট দিই, সেলস বাড়ানোর জন্য আমি ডিসকাউন্ট দিই, এটা হলো আমার প্রসিডিউর। আমি কোন প্রসেসে, আমার প্রসেস হলো আমি সেলস বাড়ানো। আমি আবারও বলতেছি, প্রসেস হলো সেলস বাড়ানো। হ্যাঁ, প্রসেস হলো সেলস বাড়ানো। আর সেলস বাড়ানোর জন্য যদি আমি ডিসকাউন্ট দিয়ে থাকি এটা হলো প্রসিডিউর। আমি কোন প্রসিডিউরে সেলস বাড়াচ্ছি, আমি ডিসকাউন্ট দিয়ে সেলস বাড়াচ্ছি, আমি ডিসকাউন্ট দিয়ে সেলস বাড়াচ্ছি। তো আশা করি কনফিউশনের কোনো কারণ নাই, খুব ক্লিয়ারলি বলতেছি। আরো ডিফারেন্স দেখবো। প্রসেস হলো আর অফেন ইউজ টু ডিসক্রাইব হাই লেভেল বিজনেস অপারেশন। যে আমি সেলস বাড়াতে যাচ্ছি, আমি পুরো বাংলাদেশে সার্ভিস দিতে যাচ্ছি, এটা হলো আমার প্রসেস, যেটা হাই লেভেল বিজনেস অপারেশনের কাজে লাগে। আর প্রসিডিউর হলো ডকুমেন্ট ডে টু ডে টাস্ক, আমি প্রতিদিন কিভাবে কাজ করব। আমি সেলস বাড়ানোর জন্য প্রতিদিন আমি কি কি কাজ করব এগুলো ফোকাস করে। তো প্রতিদিন কি করব, আমি আমি কাস্টমার স্যাটিসফ্যাকশন বাড়াবো, কাস্টমার সার্ভিস ভালো দিব, ডিসকাউন্ট দিব, এগুলো হলো আমার প্রসিডিউরের ভিতরে পড়ে। প্রসেস ক্যান বি স্ট্যান্ডার্ডাইজ অ্যাক্রস মাল্টিপল এরিয়া অফ অর্গানাইজেশন। এটা স্ট্যান্ডার্ডাইজ প্রসিডিউর মে বি ডিফারেন্ট ডিপার্টমেন্ট এন্ড টিম। আমার প্রসিডিউর কিন্তু এক এক ডিপার্টমেন্ট এক এক জিনিস ফলো করে কিন্তু সে প্রসিডিউর ফলো করে থাকে। তো সেলস বাড়ানোর জন্য আমি কি করি, আমার প্রসেস হলো সেলস বাড়ানো। তো সেলস বাড়ানোর জন্য আমি আমি হয়তো ব্রডার বিভাগ থেকে কিছু বললাম যে আমি কোয়ালিটি এনশিওর করবো, এটা করবো, এটা করবো। আর প্রসিডিউর হলেও কিন্তু আমি আবার আমার যে আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট কাজ করতেছে, তাই না, সেলস এর বিভিন্ন ইউনিট কাজ করতেছে, এক এক রিজনে এক এক ইউনিট কাজ করতেছে। তো প্রসিডিউর হলো ওই এক এক ইউনিটে হয়তো আমার তাদের ভিতরে কোনো চেঞ্জ আনতে পারে, যেটা প্রসেসে কোনো চেঞ্জ নেই। প্রসেস হলো সেন্ট্রালাইজ, ওইটা পুরো সবার জন্য সমান। বাট প্রসিডিওরে কিন্তু ইউনিট ওয়াইজ বিভিন্ন ইউনিট গুলা তার পলিসিতে কোনো চেঞ্জ আনতে পারে। সো আমরা একটা না অনেক পড়া পড়তেছি, সো আপনার একটু ধৈর্য হারা হবেন না, আপনি সবাই আছেন, আমি অনেক খুশি লাগতেছে যে সবাই আছেন পড়ার ভিতরে। সো এটা একটা ভালো জিনিস। সো টিপস টু হেল্প টিম পারফরমেন্স বেটার। আমরা টিম কাকে বলা হয়, ব্রাঞ্চ হলো ব্রাঞ্চ ম্যানেজার থেকে শুরু করে সব এমপ্লয়ি মিলে একটা টিম, তাই না। আমি যদি এফইডির কথা বলি, সব ব্যাংকের এফইডি আছে, সো আমার ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট হতে পারে, তারপর আমার কি ডিপার্টমেন্ট হতে পারে, জিএসডি ডিপার্টমেন্ট হতে পারে। সো ওই জিএসডি ডিপার্টমেন্টে সব এমপ্লয়ি মিলে একটা টিম। তো ওই টিমের পারফরমেন্স বেটার জন্য আমি কি করতে পারি, আমার ক্লিয়ার কমিউনিকেশন রাখতে পারে, থাকতে হবে। আমার বসের সাথে কোনো কমিউনিকেশন গ্যাপ থাকা যাবে না। আমরা সবার সাথে সবাই ইনফরমেশন শেয়ার করব, তাহলে আমার টিমের পারফরমেন্স ভালো হবে। 2 নম্বর হলো এনকারেজ টিম ওয়ার্ক, আমরা টিম ওয়ার্ক এনকারেজ করবো, একজনের কাজটা আরেকজনে করে দিতে পছন্দ করব। হ্যাঁ, সবাই মিলে কাজ করব। 3 নম্বর হলো সেট ক্লিয়ার গোল, আমাদের একটা গোল থাকা লাগবে। জিএসডির গোল থাকবে কি, যে আমি আমার 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 আন্ডারে যে সার্ভিস গুলো আছে আমি স্মুথলি দিব। ব্রাঞ্চের গোল কি হবে, যে আমি বছর শেষে প্রফিট বেশি করবো। ঠিক আছে, সো সেট ক্লিয়ার গোল থাকা লাগবে, যে আমার 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 ব্রাঞ্চ গত বছর 2 কোটি টাকা প্রফিট করছিল, আমার গোল হলো 4 কোটি টাকা প্রফিট করবো। সো ক্লিয়ার গোল থাকা লাগবে টিমের পারফরমেন্স ভালো করার জন্য, তাহলে সবাই মিলে ভালো কাজ করবে। প্রোভাইড ফিডব্যাক, আমার ফিডব্যাক দেওয়া লাগবে। কোনো এমপ্লয়ি যদি বেশি ডিপোজিট আনে, তাকে ফিডব্যাক দেওয়া লাগবে, হ্যাঁ তুমি ভালো কাজ করতেছো, এপ্রিসিয়েশন থাকা লাগবে। খারাপ করলেও আপনাকে বলা লাগবে যে তুমি খারাপ করতেছো।
সাপোর্ট প্রফেশনাল ডেভেলপমেন্ট, আমরা প্রফেশনাল ডেভেলপমেন্টে আমরা সাপোর্ট দিব। সেলিব্রেট সাকসেস, আমরা সাকসেস সেলিব্রেট করব। আদারওয়াইজ কিন্তু মোটিভেশন পায় না এমপ্লয়িরা। আমি সাকসেস যদি সেলিব্রেট না করি, কেউ যদি বড় ডিপোজিট নিয়ে আসে, আমরা হয়তো একটা ইফতার পার্টি দিতে পারি, হ্যাঁ, তাহলে এটা সেলিব্রেশন হইলো। সাপোর্ট প্রফেশনাল ডেভেলপমেন্ট, আমরা প্রফেশনাল ডেভেলপমেন্টকে সাপোর্ট করব, প্রফেশনাল ডিগ্রিকে সাপোর্ট সাপোর্ট করব। 7 নম্বর হলো বি ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল থাকা লাগবে। আসলে টিম ওয়ার্ককে ভালো করার জন্য ফ্লেক্সিবল থাকা লাগবে। কোনো একটা টিমের মেম্বার যদি খারাপ করে, তাকে আমাকে কি টেনে তোলার ব্যবস্থা থাকা লাগবে। সেট এ পজিটিভ এক্সাম্পল, আমার 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 এগুলো এগুলো তুলে ধরা লাগবে, পজিটিভ এক্সাম্পল গুলো তুলে ধরা লাগবে। মিটিং এ বলা লাগবে যে ওই এমপ্লয়ি বেশি ডিপোজিট আনছে, ওকে তো সবাই ফলো করো, কিভাবে আনছে ওর কাছ থেকে ট্রেনিং নাও। সো এরকম এক্সাম্পল দেওয়া লাগবে। তো এই কোশ্চেন আমি একটু স্কিপ করে যাচ্ছি, এটা সহজ একটা পড়া। এলিমেন্ট অফ টাইম ম্যানেজমেন্ট, আমরা আমাদের টাইম ম্যানেজমেন্টের এলিমেন্ট গুলা কি কি। আমি এই পড়াটা শুরু করার আগে একটু গল্প বলি। আপনি দেখবেন যে আপনার ব্রাঞ্চে অথবা আপনার পাশে ডেস্কে কেউ স্মুথলি সব কাজ দিন শেষে শেষ করে ফেলে, দিন শেষ হওয়ার আগে শেষ হয়ে যায়। অনেকে দেখবেন যে তাড়াহুড়ো লাগে, আমি দেখছি। আমি তো এক্সিম ব্যাংকের গুলশান মাঝে ছিলাম, স্পেসিফিকলি ব্রাঞ্চে দেখছি আর কি। ব্রাঞ্চে তো কাজগুলো অ্যাসাইন করা থাকে, তো কিছু কিছু এমপ্লয়ি না কাজ শেষ হয় না, আপনার অফিস টাইমের পরে অনেকক্ষণ বসে কাজ শেষ করা দরকার হয়। তো এই যে এটা কেন হয়েছে, টাইম ম্যানেজমেন্ট সে ঠিকভাবে করে নাই। তো টাইম ম্যানেজমেন্ট ঠিকভাবে করার জন্য আমি কি করতে পারি, আমি প্রায়োরিটাইজেশন দিতে পারি যে আমি কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব, আমার প্রায়োরিটি দেওয়া লাগবে। শিডিউলিং করতে পারি যে আমি আজকে এই কাজটা করব, কালকে এই কাজটা করব। সব কাজ যদি আমি একদিনে করতে চাই, সব কাজ যদি একদিনে করতে চাই, তাহলে কিন্তু আমার জন্য প্রেশার হয়ে যাবে। ডেলিগেশন, আমার কিন্তু সব কাজ নিজে ধরে রাখলে হবে না, হ্যাঁ। যেমন আমি মেটামেন্টরে কিছু কাজ আমি ডেলিগেট করে দিচ্ছি, আমি আসলে সবকিছু করি না, আমার মেসেঞ্জার চেক আমি করি না। তারপরে বইয়ের যে প্যাকেজিং এর কাজ আমি করি না, এটা আলাদা টিমের কাছে আছে। সো এই যে আমি ডেলিগেট করতেছি, সো এটা আমার জন্য আমার আমার বার্ডেনকে কমাই দিচ্ছে, আমি আমার কাজগুলো ঠিকভাবে শেষ করতে পারি, আপনাদের ক্লাসটা সুন্দরভাবে নিতে পারি। ডিস্ট্রাকশন ম্যানেজমেন্ট, আমার কি অনেক সময় ডিস্ট্রাকশন থাকে। আমার ডিস্ট্রাকশন কিরকম হয়, আপনি দেখবেন যে অফিসে ধরেন কোনো গেস্ট আসলো, হ্যাঁ, তারপর আপনি মোবাইল ইউজ করতেছেন, তারপর আপনার উটকো ঝামেলা চলে আসে। সো এগুলো ম্যানেজ করতে হবে, স্মার্টলি ম্যানেজ করতে হবে। সো এটা ম্যানেজ করতে পারলেও আপনি কি হবে, আপনি আপনি টাইম ম্যানেজমেন্ট ইফিসিয়েন্টলি করতে পারবেন। টাইম ট্র্যাকার, আপনি দেখেন যে দিন চলে গেছে, আমার 5টা অ্যাকাউন্ট ওপেন করা লাগবে, 2টা মাত্র ওপেন হয়েছে, কারণ আমি আস্তে 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 করতেছি। তাইলে হবে না, আমাকে টাইম ট্র্যাক করা লাগবে যে হ্যাঁ। গোল সেটিং, আমার গোল থাকা লাগবে যে আমার 10টা অ্যাকাউন্ট যেহেতু কাস্টমার চলে আসছে, 10টা অ্যাকাউন্ট ফর্ম আমার হাতে পড়ে আছে, আমার 10টাই 2টার ভিতরে শেষ করা লাগবে, এটা করা লাগবে, ওইটা করা লাগবে, গোল সেট করা লাগবে। রিফ্লেকশন, সো আমার রিফ্লেকশন, আমার যে প্ল্যান, আমার যে ইমপ্রুভমেন্ট, আমার যে ট্রেনিং, এগুলো রিফ্লেকশন থাকা লাগবে আমার কাজের ভিতরে। তাহলে কি হবে, আমার আমার টাইম ম্যানেজমেন্টটা ঠিকভাবে হবে। এবার আসি এটা একটা মজার পড়া যে আপনার টাইম ওয়াস্টার কোনগুলা, যে কোন জিনিসগুলো আপনার টাইমকে নষ্ট করে দেয়। আপনি দেখেন, আমি আমি এই যে ম্যাথামেটিক্সের জন্য কাজ করতেছি, আমার অফিসের জন্য কাজ করতেছি, আমার পার্সোনাল লাইফে আমি ফ্যামিলি রেসপন্সিবিলিটি পালন করতেছি। সো আমার কিন্তু টাইম আমি নষ্ট করতেছি না, আমি কিন্তু একবারও ফেসবুকে ঢুকি না, ঢুকে স্ক্রল করি না, দেখি না, আমি নাটক দেখি না, আমি টিভি দেখি না। হুম। সো দেখা যায় খারাপ তা না, বাট আমার নষ্ট হয় না আর কি, আমি পুরো কাজ টাইমটাই আমি প্রপার ইউটিলাইজ করে থাকি। সো আপনার অফিসে দেখবেন যে টাইম নষ্ট হয়, কিছু কিছু কাজে নষ্ট হয়, ওই জিনিসগুলো এখানে দেখবো। যে পোর কমিউনিকেশন, আপনার বস বললো যে একটা চিঠি লেখো, ক্লিয়ারলি বলে নাই কি চিঠি লিখবো, কার বরাবর লিখবো, বা কি থাকবে ভিতরে। বলবো চিঠি লেখো, তুমি কাস্টমার বরাবর চিঠি লেখো। তো আপনি একটা নিয়ে গেলেন, বললো যে কিছুই হইলো না, তুমি আবার চেঞ্জ করে নিয়ে আসো। তো দেখা গেলো 10-12 বার চেঞ্জ করছে, আপনার দিনটাই শেষ হয়ে গেছে। তো কেন হয়েছে এটা, কারণ আপনার বস আপনার সাথে কমিউনিকেট করে নাই যে আপনি কি চিঠি লিখবেন, আপনি মানে ইন ডিটেলে বলে নাই আপনি। আপনি কাস্টমারকে লিখবেন, ঠিক আছে, আপনাকে বলছে তুমি কাস্টমার বরাবর চিঠি লেখো, কাস্টমার ডিপোজিট, সেই লোন রিপেমেন্ট ঠিকভাবে করতেছে না, তুমি চিঠি লেখো। বাট আমার ওইখানে কয়টা ইনস্ট্রুমেন্ট বাকি, বা ওর বিরুদ্ধে অ্যাকশন নিবো কিনা, ওই কথাগুলো লিখবো কিনা, ইন ডিটেলে বলে নাই, যার কারণে কিন্তু আমার টাইমটা নষ্ট হচ্ছে। 2 নম্বর হলো প্রোকাস্টিনেশন, গড়িমসি করা। আমরা অনেক সময় কিন্তু এটা করি যে আচ্ছা ঠিক আছে করবো তো, একটু মোবাইল টিপি, একটু চা খেতে যাই, একটু আড্ডা মানে ইয়া করি। সো এই গড়িমসির অভ্যাসটা কিন্তু অনেকেরই আছে। সো আমার এই জিনিসটা কিন্তু আমাদের জন্য সমস্যা, বুঝছেন। ইনএবিলিটি টু সে নো, আমরা আমাদের দেখবেন অফিসে যারা কাজ করে সবাই ওর উপরে কাজ দিয়ে দেয়, যে সে সে টাইপিং এ ভালো, তার মানে অথবা সে চিঠি লেখা এক্সপার্ট, সব চিঠি তারা এখানে চলে আসে। সো এটা কি কারণ কি, সে না বলতে পারে না। অনেকে দেখবেন যে না বলতে পারে না, সে যে কাজ দিচ্ছে না কেন, সব কাজ ওর গাড়ি নিচ্ছে এবং করার চেষ্টা করতেছে। এই কারণে কিন্তু তার তার নিজের কাজটাই হচ্ছে না, তার ডেস্কের কাজটা হচ্ছে না, টাইম নষ্ট হচ্ছে। ওরিয়েন্ট স্ট্রেস, অনেক সময় মানুষ স্ট্রেসের ভিতরে থাকে, স্ট্রেস খুব খারাপ জিনিস, বুঝছেন।
স্ট্রেস খুব খারাপ জিনিস, যেটা আমার সময়কে নষ্ট করে দেয়। আপনি শুধু শুধু টেনশন করে, অনেকে দেখবেন খুব টেনশন করে, আপনার ব্যাংকিং ডিপ্লোমা নিয়ে হোক, কাজ নিয়ে হোক, খুব টেনশন করে, কাজের কাজ কিছুই করে না কিন্তু টেনশন করে। সো এটা কিন্তু একটা হেবিটেরও ব্যাপার, অনেকে দেখবেন হেবিট হয়ে গেছে, টেনশন করাটা একটা হেবিট, বুঝছেন? সো এগুলা থেকে বেরিয়ে আসতে হবে, আর এইগুলা থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে মেন্টাল চর্চা থাকা লাগবে, মানসিক সুস্থ মানসিকতার চর্চা থাকা লাগবে। সুস্থ মানসিকতার চর্চা কি? আপনি মোবাইল থেকে দূরে থাকবেন, আপনি অটো সাজেশন দিবেন, হ্যাঁ আমি পারি, আমাকে করা লাগবে। তারপর আপনি আপনি কি করবেন, আপনি মেডিটেশন করতে পারেন, আপনি আপনি ঘুরতে যেতে পারেন, একটা নির্দিষ্ট ইন্টারভ্যালে ফ্যামিলি ট্যুর দিতে পারেন। তো এই জিনিসগুলো আপনি অ্যাপ্লাই করে কিন্তু স্ট্রেস থেকে দূরে রাখতে পারেন নিজেকে। মানুষের কিন্তু চেঞ্জ দরকার হয়, আসলে লাইফে একভাবে চললে হয় না। আমার বাসা অফিস, অফিস টু বাসা, হ্যাঁ। সো এইভাবে হয় না, আমার কিন্তু চেঞ্জ আনার দরকার দরকার হয়। তারপর হলো ডিসঅর্গানাইজ পার্সোনালিটি, অনেকে দেখবেন খুব ডিসঅর্গানাইজ, সে গুছায় কাজ করতে পছন্দ করে না বা পারে না করতে। তো এটা আমার জন্য টাইম নষ্ট করে। ফেলোর টু ডেলিগেট, আমি ডেলিগেট করতে পারি না। আমি যদি ধরেন ম্যাথমেটিক্সের সব কাজ যদি আমি করতাম, তাহলে কি আমি এত এত কিছু করতে পারতাম? আমি 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 ইংলিশে নোট লিখছি, জেএবি নোট লিখছি, এবিবি নোট লিখছি, ক্লাস নিচ্ছি, বাংলা নোট লিখছি। তো এত কিছু তো করা সম্ভব ছিল না, পার্সেল ডেলিভারি দিচ্ছি, আপনাদের ক্লাসে ঢুকাচ্ছি। তো আমি কিন্তু কিছু কাজ ডেলিগেট করে দিচ্ছি, আমার ওয়েবসাইট আছে। সো আমি ডেলিগেট করার কারণে কিন্তু পারছি, আমার অফিসের কাজ করতেছি। সো আমি ডেলিগেট না করলে কিন্তু আমার পক্ষে এত কিছু করা সম্ভব ছিল না। ইনএডুকেট প্ল্যানিং, আমার যদি প্ল্যান না থাকে তাহলে আমার টাইম নষ্ট হয়। তো এই জিনিসগুলো আমার টাইম নষ্টের মূল কারণ, এটা কিন্তু পরীক্ষা এসে থাকে, আপনি অবশ্যই পড়তে হবে। তো আমি তাহলে এখন সলিউশন গুলা কি কি? তো এখন আমরা কি কি জিনিস আমার টাইম নষ্ট করে এগুলো করবো না, তাইলে তো সলিউশন হয়ে গেল, তাই না? তো এটা আমি না পড়লেও হবে, একবারে না পড়লেও হবে, সহজে একটা অ্যান্সার। সো আমি প্রায়োরিটি দিব, আমি শুরুতে বলছিলাম কি, দেখেন এখানে আমার কি ছিল, আমার পুর কমিউনিকেশন, আমার 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 কি ছিল না যে টাইম ম্যানেজমেন্ট ছিল, প্রায়োরিটাইজেশন, হ্যাঁ এলিমেন্ট অফ টাইম ম্যানেজমেন্ট, আমার প্রায়োরিটাইজেশন ছিল, শিডিউলিং ছিল, ডেলিগেশন ছিল। সো আমি যদি এই জিনিসগুলোকে আমি ফলো করি তাহলে কি হবে, আমার আমার টাইম নষ্ট কমে যাবে। আমার সেট ইউর ওন প্রায়োরিটি, হ্যাঁ। আমার পার্সোনালকে আমি প্রায়োরিটি দিব না প্রফেশনালকে প্রায়োরিটি দিব, না দুইটা সমান দিব। আমি যেমন চেষ্টা করি দুইটাকেই ব্যালেন্স রাখার জন্য। Determine your goal for each priority. Plan your the step of goal attainment. Allocate time appropriately. Use time management tool and technique. So এই জিনিসগুলো করে আপনি কি করতে পারেন, টাইম ম্যানেজ করতে পারেন। আমরা আজকে ক্লাস একবারে শেষ পর্যায়ে চলে আসছি, আর বেশি স্লাইড নাই, সো আপনি মনোযোগ একটু ধরে রাখবেন। আমরা আর কয়েকটা স্লাইড পড়াই ক্লাসটা শেষ করে দিব। সো মেট্রিক্স, আসলে টাইম ম্যানেজমেন্ট মেট্রিক্স, আমি এখানে একটা জিনিস বলি, মেট্রিক্স মানে কিন্তু এরকম হয়, হ্যাঁ। আপনি যে কোনো মেট্রিক্স হোক না কেন, আপনাকে মেট্রিক্সটা শিখে, আমি কিন্তু শুরুতে পড়াতে যাচ্ছি না, এই যে মেট্রিক্স, এটা হলো মেট্রিক্স, হ্যাঁ। সরি, আমি যদি আবার আঁকি। সো মেট্রিক্সটা কিন্তু এরকম হয়, হ্যাঁ এরকম হয়। সো এখানে হাই থাকে, এখানে ল থাকে, এখানে হাই থাকে, এখানে ল থাকে। সো মেট্রিক্সে এটাও হাই, এটাও হাই, সো এটা হলো আমার হাই প্রায়োরিটি পাবে। এটা হলো আমার ল, এদিকে হাই, সো এটা আমার মাঝামাঝি। এই 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 পয়েন্টটা দেখেন, এখানে কিন্তু ল, আবার এদিকেও ল। সো এটা হলো আমার সবচেয়ে লয়েস্ট প্রায়োরিটি। সো টাইম ম্যানেজমেন্ট মেট্রিক্স এরকম একটা আছে, যেখানে আমরা এইভাবে আমি দেখাবো যে আপনি কোনগুলোকে বেশি প্রায়োরিটি দিবেন, কোনগুলোকে কম প্রায়োরিটি দিবেন। এই যে দেখেন, আমার আর্জেন্ট ইম্পর্টেন্ট, আমার আর্জেন্ট নন আর্জেন্ট এক পাশে, আরেক পাশে হলো ইম্পর্টেন্ট এবং নট ইম্পর্টেন্ট। তো যেগুলো আর্জেন্ট হয় এবং ইম্পর্টেন্ট হয়, এগুলো আমরা কোয়াড্রেন্ট ওয়ানে রাখবো, এগুলো আমরা করবো সবসময়, সবার আগে করবো। ঠিক আছে? তো এগুলোর ভিতরে কি হতে পারে, আমার ক্রাইসিস ম্যানেজমেন্ট হতে পারে, আমার প্রেসিং প্রবলেম হতে পারে। সো এগুলো আমার আমার হাইস্ট প্রায়োরিটির ভিতরে, হ্যাঁ। সো এটা এগুলো আমার করাই লাগবে, সাথে সাথে করা লাগবে। সো আমার আর্জেন্ট বাট নট ইম্পর্টেন্ট, বাট তাও করা লাগবে, হ্যাঁ। ইমেল করা, কল করা, কাস্টমারকে মিটিং করা, এগুলো আর্জেন্ট, আমার করাই লাগবে। পপুলার অ্যাক্টিভিটি, প্রক্সিমিটি, এগুলো আমার করাই লাগবে। সো আমার এখানে দেখেন, এটা হলো আমার নট আর্জেন্ট বাট আমার ইম্পর্টেন্ট, আমার করাই লাগবে। রিলেশনশিপ বিল্ড আপ করা, নিউ অপরচুনিটি ক্রিয়েট করা, লং টার্ম প্ল্যানিং করা, পার্সোনাল গ্রোথ করা, রিক্রিয়েশন করা। তো রিক্রিয়েশনে কিন্তু আমি যেটা বলছিলাম একটু আগে, যে আমার এটা ইম্পর্টেন্ট, আপনি রিক্রিয়েশন না থাকলে, টোন না থাকে পার্সোনাল লাইফে, আপনি কিন্তু আপনার প্রোডাক্টিভিটি কমে যাবে। আর এগুলো আপনার আপনি না করলে হয় না, আর্জেন্টও না, আপনার ইম্পর্টেন্টও না। হুম।
সো বেনিফিট গুলো কি কি, টাইম ম্যানেজমেন্ট ম্যাট্রিক্স এর বেনিফিট গুলো কি কি, এটা দিয়ে আমি প্রায়োরিটি সেট করতে পারি, আমি কোনটা করব কোনটা করব না এটা সেট করা যায়। ইনক্রিজ প্রোডাক্টিভিটি, বেটার টাইম ইউটিলাইজেশন, রিডিউস স্ট্রেস। সো আমি মেট্রিক্স করেও আমি কাজগুলো করতে পারি, ইমপ্রুভ ডিসিশন মেকিং, গ্রেটার ওয়ার্ক লাইফ ব্যালেন্স, আমি এই জিনিসগুলো কিন্তু অ্যাচিভ করতে পারি আমার টাইম ম্যানেজমেন্ট মেট্রিক্স এর মাধ্যমে। সো আমরা একটা আজানের বিরতিতে যাচ্ছি, আজানের বিরতির পরে আমরা আবার পরে ফিরে আসি। আচ্ছা, এখানে যে জিনিসগুলো পড়তেছে এগুলো যে শুধু চাকরির জন্য দরকার, সরি ব্যাংকিং ডিপ্লোমা পাস করার জন্য দরকার তা না, আপনার পার্সোনাল লাইফকে আপনি ফ্রি রাখার জন্য, আপনি পার্সোনাল লাইফকে নতুন ভাবে সাজানোর জন্য কিন্তু দরকার। আমরা কি পড়তেছি, স্ট্রেস ম্যানেজমেন্ট পড়তেছি। তো আমরা স্ট্রেস ম্যানেজমেন্টটা কিন্তু আমরা কিন্তু আসলে এজ এ ব্যাংকার হিসেবে আমরা কিন্তু অনেক স্ট্রেসে থাকি, সত্যি কথা। সো স্ট্রেস থেকে দুইটা জিনিস জড়িত, একটা হলো আসলে আমাদের কাজগুলো স্ট্রেসফুল, এটা একটা জিনিস রিজন। আর একটা রিজন হলো আমরা অনেক উটকো ঝামেলার কারণে আমরা স্ট্রেসে থাকি। হ্যাঁ, যেহেতু আমরা ফাইন্যান্স ইন্ডাস্ট্রিতে কাজ করি, আসলে কাজগুলো আসলেই সেন্সিটিভ। আর ইন্ডাস্ট্রি কিছু হচ্ছে ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরের কারণে, বর্তমানে ইকোনমি খারাপ যাচ্ছে, সো আমরা কিন্তু খুব স্ট্রেসে থাকি। এটা এটা আমাদের কেরিয়ার গ্রোথ আনসার্টেনিটির কারণে হোক, আমাদের হেবিটের কারণে হোক, আসলে রিয়েল জব স্ট্রেসের কারণেই হোক, যে কারণে কারণে হোক না কেন আমরা স্ট্রেসে আছি। সো আমরা স্ট্রেস ম্যানেজমেন্টটা কি, আমি যে এই যে স্ট্রেসে আছি, আমরা যে চাপে থাকি, আমরা সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল, যে যে আমার স্ট্রেসের ডেফিনিশন কি, স্ট্রেসটা হলো আমার কি, যে আমার সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল রেসপন্স টু ডিমান্ড এন্ড চ্যালেঞ্জ দ্যাট এক্সিড দ্য ইন্ডিভিজুয়াল কোপিং অ্যাবিলিটি। সো আমার যে সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল যে রেসপন্সটা কোনো সিচুয়েশনকে ট্যাকেল দেওয়ার জন্য, ওইটাই আমার স্ট্রেস। যখন এটা আমার আমার ক্যাপাসিটির বাইরে চলে যায়, তখন আমি ওভার স্ট্রেসে চলে যাই। হুম। সো ধরেন বসরা তো সবসময়, বস ইজ অলওয়েজ রাইট একটা কথা আছে। সো বসেরা তো সবসময় বকাঝকা করে। তো বসটা ধরেন আপনাকে প্রেশার দিবে ডিপোজিট হান্টিং এর জন্য, লেন্ডিং এর জন্য। তো প্রেশারটা কি এক একজন এক একভাবে টেক করে, অনেকে অনেকে বেশি প্রেশার পড়ে যায়, বেশি প্রেশারে পড়ে যায়, মানসিক সমস্যা দেখা দেয়, মানসিক অশান্তিতে থাকে। আবার অনেকে মনে করে যে আচ্ছা ঠিক আছে চেষ্টা করি হবে, চেষ্টা করে যায়, ওরকম স্ট্রেস নেয় না, ব্রেনে নেয় না, চেষ্টা করে যায়। সো আমাদের কিন্তু রিল্যাক্স থাকতে হবে, আমাদের সবসময় স্ট্রেসফুল হইলে হবে না। প্রেশার আসবে, প্রেশারটাকে স্মার্টলি হ্যান্ডেল করা লাগবে, ওভারকাম করার চেষ্টা করা লাগবে, আমরা ব্যবসায় ভালো করার চেষ্টা করা লাগবে। বাট স্ট্রেসফুল হয়ে গেলে সমস্যা। হ্যাঁ। তো এটা পার্সন টু পার্সন না ভেরি করে, কেউ বেশি আমার তার ক্যাপাবিলিটি কম স্ট্রেস নেওয়ার, বস বকা দিলে বেশি নার্ভাস হয়ে যায়, আবার অনেকটা দেখবেন যে অতটা নার্ভাস হয় না। সো এই যে আমার কে বেশি নার্ভাস হয় আর নার্ভাস হয় না, এটা লেভেলের উপর ডিপেন্ড করে, ওইটাই আমার স্ট্রেস। এটাই আমার স্ট্রেস। তো টেকনিক গুলা কি কি, আমি আমি স্ট্রেস ম্যানেজমেন্টের টেকনিক গুলা কি কি, আমি কি করব, আমি স্ট্রেস ম্যানেজমেন্ট করার জন্য আমি কি করব, আমি effective, আমি শুরুতে কি করব, আমার টাস্কের প্রায়োরিটি করব। আমি আমি এটা একটু আগেও শিখে আসছি, আমরা যে আমরা আমরা টাইম ম্যানেজমেন্টে শিখে আসছি, আমরা কাজের প্রায়োরিটি দিব, যে কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব। আমার আমার কাজের ভিতরে রেগুলার একটা ব্রেক থাকা লাগবে, আমরা যদি একটানা কাজ করি আমাদের পিঠ ব্যথা হয়ে যায়, মানসিক যন্ত্রণায় ভুগি। তো আমাদের কাজের কিছু ব্রেক থাকা লাগবে, ব্রেকটা হলো ডে ইন ডে হইতে পারে, আবার লং টাইমও হইতে পারে। ইন ডে কি, আপনি ধরুন সকালে অফিসে ঢুকলেন, একটানা কাজ করবেন না, আপনি একটু উঠবেন, একটু হাঁটাহাঁটি করবেন, তারপর আবার কাজে বসবেন, 2 ঘন্টা বা 1 ঘন্টা পর পর একটু ওঠা লাগবে, আপনি একটু ওয়াশরুমে গেলেন, একটু বারান্দায় গেলেন, আপনাকে ভালো থাকার জন্য এগুলো করা লাগবে। আরেকটা জিনিস হলো, আপনি ধরেন 2 মাস 3 মাস পর পর একটু ট্যুর দিলেন, একটু বেড়াইতে গেলেন গ্রামের বাড়িতে, তো এগুলো করা লাগবে। ঠিক আছে, এগুলো করে আপনি স্ট্রেস মিনিমাইজ করতে পারেন। ঠিক আছে, আপনি একবারে যদি সমস্যা বেশি হয়ে যায়, আপনি কাউন্সিলিং করতে পারেন, কাউন্সিলিং করতে পারেন। আমরা আসলে বাংলাদেশে কি হয়, আমাদের আপনি জ্বর আসলে আপনি ডাক্তার কাছে যাচ্ছেন, হ্যাঁ আপনার ফিজিক্যাল সমস্যা হচ্ছে, জ্বর আসছে, তাপমাত্রা বেড়ে গেছে, বাট আপনার মানসিক যে সমস্যা হচ্ছে, আপনি স্ট্রেসে আসছেন, আছেন, একটানা একটানা কাজ করতেছেন, আপনি মানসিক যন্ত্রণা ভুগতেছেন, আপনি ধরেন অফিসে একটা কাজ ভুল করছেন, ভুলের কারণে আপনি কি করতেছেন, আপনি যন্ত্রণায় আছেন বা অনেক খারাপ আছেন। তো আপনি কিন্তু মানসিক ডাক্তারের কাছে যাচ্ছেন না, আপনি মনে করেন, মানে আমাদের সমাজ মনে করে যে মানসিক ডাক্তারের কাছে যাওয়া মানে পাগল, মানে আসলে জিনিসটা কিন্তু তা না। কাউন্সেলিং কিন্তু খারাপ কিছু না। হ্যাঁ। সো আপনি কাউন্সিলরের কাছে যেতে পারেন, হ্যাঁ আপনি মাইন্ড সেট আপের ইয়ার জন্য, মাইন্ড পিস পিস রাখার জন্য। এক্সট্রিম প্রোডাক্ট অফ স্ট্রেস, আপনি যদি বেশি স্ট্রেসে থাকেন, হ্যাঁ আপনি যদি অনেক স্ট্রেসে থাকেন, আপনার কি কি খারাপ জিনিস হইতে পারে। এক্সট্রিম প্রোডাক্ট মানে আপনি যদি বেশি স্ট্রেসে থাকেন, লং টাইম ধরে যদি স্ট্রেসে থাকেন, আপনার কি কি এফেক্ট হইতে পারে। পোর ডিসিশন মেকিং, আপনি দেখবেন আপনার ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি হারাই ফেলছেন, আপনি ডিসিশন নিতে পারতেছেন না। হ্যাঁ, আপনি ছোটখাটো ডিসিশনও নিতে পারতেছেন না। তারপর হলো বার্ন আউট। হ্যাঁ, ওই ভিতরে জ্বলা আর কি, বার্ন আউট মানে হলো আপনি ভিতরে জ্বলা, ভিতরে ভিতরে পোড়া। একটা বলে না যে খুব ভিতরে, মানে অনেক দিন ধরে যদি আপনি প্রেসারে থাকেন, সো আপনার ভিতরে আপনার কি হয়, দহন হয় আর কি। সো স্ট্রেস ক্যান বি লিড টু বার্ন আউট, a state of emotional and mental and physical exhaustion can negatively impact productivity, job performance and overall being.
আমি দেখছি, আমার পার্সোনাল লাইফে আমি দেখছি, আমার আশেপাশে দুই একজন মানুষকে দেখছি যারা আসলে অনেক স্ট্রেসে ছিল, অনেক ভয়ে ছিল, প্রমোশনের পরীক্ষা ডাকে না, প্রমোশনে ডাকে না, সবসময় ভয়ে থাকে, কখন আবার চাকরি চলে যায়, চাকরি চলে গেলে ছেলে মেয়ে আসছে, ছেলে মেয়ে কিভাবে কিভাবে ছেলে মেয়ের স্কুলের বেতন আসবে, কোত্থেকে কোত্থেকে কি আসবে। তো এরকম সারাক্ষণ না টেনশন করে। সো টেনশনটা এটা আসলে ওনারও দোষ না, বাট জিনিসটা হচ্ছে কি, এটা হলো বার্ন আউট হয়ে গেছে আর কি, উনি ভিতরে ভিতরে কি হয়ে গেছে, ওনার ভিতরে এগুলো গেঁথে গেছে। কিন্তু আলটিমেটলি টেনশন করে তো কোনো লাভ নাই আসলে। হ্যাঁ, আপনার টেনশন করে কোনো কোনো ফল আসছে, কেউ কোনো ফল পাইছে? ফল পায় নাই। আপনাকে এটা থেকে বেরিয়ে আসতে হবে। আপনি কিভাবে এটা ওভারকাম করবেন, আপনার জব কিভাবে সিকিউর করবেন, ওইগুলো করতে হবে। আপনি জব সিকিউর করার জন্য আপনার ডেস্কে আপনার কাজটা আপনি ভালো করে করতে পারেন, আপনি এক্সট্রা ডিগ্রি নিতে পারেন, তো এই কাজগুলো করতে পারেন। আপনি জব সুইচ করতে পারেন, নতুন কোনো ব্যাংকে গেলেন, ওইটা হইতে পারে। হেলথ প্রবলেম, অনেকের কিন্তু আপনার শরীরে সমস্যা দেখা দেয়, আপনার হাই প্রেশার হয়, আপনার ডায়াবেটিস দেখা দেয়, এগুলো স্ট্রেসের কারণে। ডিক্রিজ মোটিভেশন, আপনি মোটিভেশন হারিয়ে ফেলেন, কাজে মোটিভেশন পান না। ইনক্রিজ কনফ্লিক্ট, আপনার কনফ্লিক্ট কনফ্লিক্ট ক্রিয়েট হয়। স্ট্রেসের কারণগুলো কি আমি বলছি তো, নেগেটিভ, আমার আমার এক্সট্রিম এক্সট্রিম প্রোডাক্ট অফ স্ট্রেস। আপনি যদি অনেক স্ট্রেসে থাকেন এই জিনিসগুলো হবে। তাহলে কারণগুলো কি, স্ট্রেসের কি কি উৎস থেকে স্ট্রেস স্ট্রেস আসে মানুষের? হাই ওয়ার্কলোড, এটা একটা কমন কারণ। আপনার যদি প্রচুর কাজের প্রেশার থাকে না, আপনি কি করেন, আপনি সকালে অফিসে ঢুকেন, সারাদিন বসে থাকেন, আপনার পিঠ ব্যথা হয়ে যায়, শরীর শরীর দুর্বল হয়ে যায় লং টাইম কাজ করতে 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 করতে, তখন আপনি মানসিকভাবে কিন্তু দুর্বল হয়ে যান। সো এর হাই ওয়ার্কলোড একটা কারণ। পোর কমিউনিকেশন, আপনার বস আপনাকে ঠিকভাবে কমিউনিকেট করে না, ভালো ব্যবহার করে না। এমবিগুটি, আপনি যে রোল গুলা রেসপন্সিবিলিটি গুলো পালন করতেছেন, এখানে এমবিগুটি আছে, এখানে অনেক 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 খারাপ কিছু আছে যেগুলো আপনাকে দিয়ে করাচ্ছে ব্যাংক। ল্যাক অফ কন্ট্রোল, আপনার আসলে অনেক কিছু কন্ট্রোল থাকে না। ইনডিভিজুয়াল সাপোর্ট, আপনি বসের সাপোর্ট পাচ্ছেন না। ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট, আপনি দেখবেন আপনি আমরা তো মানুষ রে ভাই, তাই না? আমি একটা জিনিস বুঝি না, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে কিসের জন্য? আজকে আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠাইছে, এটা একটা পরীক্ষা ক্ষেত্র, তাই না? এখানে পরীক্ষা, একটা ক্ষণস্থায়ী একটা দুনিয়া, এখানে পরীক্ষার জন্য পাঠাইছে। এখানে তো আসলে আমরা যা কিছু নিয়ে আসি, আসলে এই কারণে কিন্তু পাঠায় নাই। ঠিক আছে, আমরা জব করব, চাকরি করব, আর্ন করব, ভালো সৎ পথে আর্ন করাটা একটা হালাল মানে উপার্জনের একটা ইবাদতের সমান। বাট আমরা না এর বাইরেও অনেক কিছু নিয়ে আসি, আমরা গীবত করি, একজনের পিছনে একজনের লেগে থাকি। ঠিক আছে, আমাদের ইন্টারপার্সোনাল কনফ্লিক্টে জড়ায় যায়। হ্যাঁ, আমার পাশের জন ধরেন ভালো কিছু করছে, ভালো কিছু করছে, আমি কি করি, জেলাস ফিল করি। জেলাসি ফিল করে আমি একটা গ্রুপিং করি, ওর বিরুদ্ধে বলা শুরু করে দিই, এটা করি ওইটা করি, যে হ্যাঁ পড়াশোনা তো অনেক করছে, কি হয়েছে, কাজে ভুল করে, এটা সেটা। সো এগুলো না, এই কনফ্লিক্ট গুলো কি, এইগুলোর কারণে মানুষ স্ট্রেসে থাকে। কারণ এটা স্বাভাবিক, এজ এ হিউম্যান বিং হিসেবে আমার পিছনে যদি আমার নামে কি কিছু বলে, আমার খারাপ লাগবে। তো যে কথা বলতেছিলাম, আসলে আমাদের দুনিয়াতে তো পাঠাইছে আসলে আল্লাহ পরীক্ষার জন্য, তাই না? তো এই ছোট্ট একটা দুনিয়ায় এত কিছু না করলেও কিন্তু পারি। কারণ আমি আমি আমার পার্সোনাল লাইফে আমি চেষ্টা করি এটা না করতে। আমি কারো নামে কোনো কিছু বলি না, কারো কথা কখনো গায়ে লাগাই না। এটা এটা আলহামদুলিল্লাহ আমি পারি। আহ, ধরেন আমি চাকরি, তো আমার এটা হলো আমার 5 নাম্বার চাকরি। So আমি তো অনেক জায়গায় চাকরি করছি, অনেকের সাথে চাকরি করছি, সবাই তো আমাকে ভালোভাবে নেয় নাই। হ্যাঁ। সো কিন্তু মানে আমি পারছি হ্যান্ডেল করতে জিনিসগুলা। ইভেন আমি কারো কোনো ক্ষতির কারণ হয়ে দাঁড়াই নাই কখনো। এখন তো আমিও অনেকটা আমি ডিল করি, যেহেতু আমি একটা কোম্পানির সিও। সো আমার আন্ডারে অনেক স্টাফ আছে, ওদেরকে আমি এমন কোনো সিচুয়েশনে ফালাই নাই যে ওরা ডিসকমফোর্ট ফিল করে, ওরা স্ট্রেসে থাকে। ইম্প্যাক্ট অফ স্ট্রেস অন জব পারফরমেন্স, এটা এক কথা আপনি আমি যদি স্ট্রেস থাকি, আমার পারফরমেন্স খারাপ হবে, আমি খারাপ ডিসিশন নিব, আমি খারাপ কাজ করব, আমার কাজগুলো সুন্দর হবে না, এক কথায় সুন্দর হবে না। ঠিক আছে, আমরা টাইপ এ পিপল, টাইপ বি পিপল শিখবো। সো আপনি খুব সহজে এটা মনে রাখেন, এই পড়াটা খুবই সহজ। টাইপ এ পিপল হলো পজিটিভ পিপল, ওরা আপনার কাজ করতে পছন্দ করে, পজিটিভলি সব কথা বলে, প্রোয়েক্টিভ হয়, নিজে থেকে অনেক কিছু করে থাকে কোম্পানির জন্য। ঠিক আছে, এই হলো টাইপ এ পিপল। আর বি পিপল হলো উল্টাটা, তারা কাজ করতে পছন্দ করে না, তাদেরকে ড্রাইভ মোটিভেট করা দরকার হয়। হ্যাঁ, রিল্যাক্স থাকতে পছন্দ করে, লেস কম্পিটিটিভ, ওরা কম্পিটিশন পছন্দ করে না। সো ওরা হলো টাইপ বি পিপল, একটু অলস, একটু নতুনকে নিতে পারে না। আমি আবারও বলতেছি, টাইপ এ পিপল হলো কি, তারা কাজ করতে পছন্দ করে, তারা ডাইনামিক, তারা নতুন চ্যালেঞ্জ নিতে পছন্দ করে, তারা নতুন টেকনোলজির সাথে ইউজ টু হয়, নতুন নতুন টেকনোলজিকে ওয়েলকাম জানায়। ঠিক আছে, টাইপ বি পিপল কারা, উল্টাটা, তারা কি একটু অলস হয়, তারা নতুন টেকনোলজির সাথে ইউজ টু হইতে চায় না, তারা সময়ের কাজ সময় করে না, ওগুলো হলো টাইপ বি পিপল। তো এই ছিল আজকের ক্লাস। আমরা আজকে ক্লাসে অনেক থিওরিটিক্যাল পড়াশোনা করছি। তো আমরা এই পড়া ক্লাসটা শেষ করার আগে একটু দেখে আসি আমরা আজকে কি 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 পড়ছি। তো এই ছিল আজকের ক্লাস। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ক্লাসে। আমরা এখন কোশ্চেন
অ্যান্ড অ্যান্সার সেশনে চলে যাব।